হরি ওম। অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনস গোচরম আদমানম অখিলাধারম আশ্রয়ে ভীষ্ট সিদ্ধয়ে। আজ এই শুভ রাত্রিতে আগত পশ্চিমবঙ্গের নেট সেট পরীক্ষার্থীদের আমি ধন্যবাদ ও ভালোবাসা জানাই। দেববাণী পীরের পক্ষ থেকে তোমাদেরকে এটাই বলবো, তোমরা যে মহা কর্মযজ্ঞে প্রায় 4টিতে যোগদান করেছে, যে পঞ্চম সত্র, তোমরা আসছো, তোমরা ক্লাস করছো, বুঝছো, ভালোবাসা দিচ্ছ, সেই ভালোবাসা যেন আমরা নিয়ে পরবর্তী যে আমাদের দিনগুলি আসবে পরীক্ষার জন্য আমরা যেন তোমাদের হেল্প করতে পারি, সেই আশায় রাখবো। আজকে আমাদের বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যেটা খুব প্রয়োজন জীবনে, এবং শুধুমাত্র নেটের জন্য নয়, পিএইচডি, এমফিল, বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ, চাকরির জন্য সব জায়গায় এই ক্লাসের ডেমো দিতে বলে। এই ক্লাস থেকে প্রশ্ন আসে। কাব্যপ্রকাশ এমন একটি গ্রন্থ, সেটি অনন্ত কাব্যশাস্ত্রের ভান্ডার এখানে লুকিয়ে আছে। 1 ঘন্টা 2 ঘন্টায় কাব্যপ্রকাশ শেষ হয় না, কিন্তু ওর মূল দিকগুলি, মূল সিদ্ধান্তগুলি, প্রতিপাদিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আমাদের স্যার আজকে আলোচনা করবেন। তো আমি বিষ্ণুপদ স্যারকে বলবো যে স্যার আপনি শুরু করুন, কৃষ্ণ গোপাল স্যারের পরিচয় করিয়ে দিয়ে ক্লাসে শুরু করুন। ধন্যবাদ স্যার। ওম নমঃ পার্বতী পতয়ে। তোমরা দেববাণী পীঠের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত আছো। স্যার, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে না? আমার কথা শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে। আচ্ছা, তো তোমরা অনেক দিন ধরেই দেববাণী পীঠের সঙ্গে যুক্ত আছো। আগে তোমরা দর্শন নিয়ে পড়েছো, তারপরে ব্যাকরণ নিয়ে পড়েছো, প্রথম পত্র নিয়েও পড়েছো। আজকে আমরা কাব্য শাস্ত্র নিয়ে পড়বো। আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে অধিকাংশ ছাত্রছাত্রী লিটারেচার খুব ভালোবাসে। তো এই লিটারেচার নিয়ে আজকে আমাদের সামনে বিশেষ উপস্থাপন রাখবেন ডক্টর কৃষ্ণ গোপাল পাত্র মহাশয়। স্যারকে তোমরা সকলেই চেনো। তিনি বর্তমানে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের অধ্যাপক রূপে কর্মরত রয়েছেন। তাছাড়াও তোমরা স্যারের মুখ থেকে ব্যাকরণ শুনেছো। তিনি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে গুরু পরম্পরাতে তিনি এমএ এবং পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। এমএ তে, যাকে তোমরা স্নাতকোত্তর বলো, সেই ক্লাসে তিনি স্বর্ণ পদক বিজয়ী। তো স্যারের কর্মতে তোমরা বুঝতে পারবে, স্যারের ক্লাস এইগুলো দেখেই বুঝতে পারবেন। তো আমি বেশি কিছু আর বলবো না, স্যারকে বলবো যে স্যার কাব্যপ্রকাশ আমাদের বিষয় নিয়ে তিনি তার বিশেষ উপস্থাপনটি শুরু করুন। তো কৃষ্ণ গোপাল স্যারকে আমি অনুরোধ করছি, আপনি আপনার ক্লাস শুরু করুন। আর ছাত্রদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, তোমরা সময়ে জয়েন হয়ে যাও। আমাদের পীঠাধীশ সন্তু স্যার রয়েছেন, তিনি ভর্তি প্রক্রিয়া নিয়ে বলেছেন, যারা যারা ভর্তি হতে চাও তারা আমাদের সঙ্গে সত্বর যোগাযোগ করো। আমরা বেশি জনকে নেব না। আর একটা কথা হচ্ছে, নানা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, কিন্তু আমরা ক্লাস চালিয়ে যাব যদি ছেলেদের, ছাত্রছাত্রীদের সুযোগ বা সাহায্য আমরা পেয়ে থাকি। তোমাদের যদি সহযোগিতা না থাকে তাহলে আমরা সমস্যায় পড়ব। তো তোমরা যারা ভর্তি হতে চাও, আর একটা কথা, সময়ে তোমরা জয়েন হয়ে যাও। আমি আর বেশি কিছু বলবো না। কৃষ্ণ স্যার, আপনি ক্লাস শুরু করুন। यो माया प्रतिभानेन चतुर्वर्गैकसाधनं जगत्काव्यं विनिर्माय रमते तमजं नुमः। ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের ক্লাসে উপস্থিত সকলকেই ধন্যবাদ এবং নমস্কার। আজকে আমরা কাব্যপ্রকাশ পড়ব। কাব্যপ্রকাশ এই যে বিষয়টা আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই পড়েছি। তা সত্ত্বেও আজকে আমরা এখানে পড়বো। আপনাদের সিলেবাসে অনেকেরই ছিল বা ছিল না, যদি থাকে তাও অসুবিধে নেই, যদি ছিল সেক্ষেত্রে আপনারা পড়ে থাকেন, খুবই ভালো। এখন নেটের বিষয়ের মধ্যে কাব্যপ্রকাশ আছে। এই কাব্যপ্রকাশ গ্রন্থের নাম কাব্যপ্রকাশ।
কাব্য প্রকাশের অর্থ হচ্ছে, এখানে আমাদের সমাস দেখতে হবে। কাব্যকে এখানে চন্দ্রের সাথে তুলনা করা হচ্ছে। কাব্যমেব চন্দ্রঃ, কাব্য চন্দ্রের মতো, কাব্য চন্দ্রের প্রকাশ, প্রকাশ মানে হচ্ছে আলোক, সেই কাব্যচন্দ্রের আলোক কাব্য প্রকাশ শব্দের অর্থ। এখানে কাব্য প্রকাশ যে গ্রন্থ আছে, এখানে আমাদের প্রথমে অধ্যায় বিভাগ আমরা দেখেছি, প্রথম উল্লাস, দ্বিতীয় উল্লাস, এইভাবে অনেকগুলো 10টা উল্লাস আছে, টোটাল 10টা উল্লাস। মানে এখানে অধ্যায়ের যে বিভাগ, তার এখানে বিশিষ্ট একটি নাম হচ্ছে উল্লাস। উল্লাস শব্দের অর্থ যদি আমরা দেখি, তাহলে উল্লাস শব্দের অর্থ হচ্ছে বিচ্ছুরণ। উৎপূর্বক লস ধাতুর অর্থ হচ্ছে দীপ্তি, প্রকাশিত হওয়া। তাহলে এখানে কাব্যরূপ যে চন্দ্র বা কাব্যচন্দ্রের প্রকাশ, সেই প্রকাশের, সেই আলোকের বিচ্ছুরণ এখানে দেখা যাচ্ছে, 10টি উল্লাসের মধ্যে আছে। এই গ্রন্থের আমরা যদি বিভাগ দেখি, দেখব প্রথমে কারিকা আছে, তারপর সেই কারিকার ব্যাখ্যা আছে, এরপরে বিভিন্ন জায়গা থেকে গ্রন্থকার, এই প্রকৃত গ্রন্থের রচয়িতা হচ্ছেন মম্মটাচার্য, আপনারা প্রত্যেকেই জানেন। তো কারিকা, বৃত্তি এবং উদাহরণ, এই ক্রমে গ্রন্থটি লেখা হয়েছে। প্রথমে কারিকা আছে, তারপর সেই কারিকার বৃত্তি মানে ব্যাখ্যা আছে, এবং বৃত্তির সঙ্গম করার জন্য, বৃত্তিকে বোঝানোর জন্য, কারিকার সাথে তার সমন্বয়ের জন্য উদাহরণ দিয়ে স্পষ্টভাবে বোঝানো হয়েছে। এই হচ্ছে গ্রন্থের বিভাগ। তো কারিকা, বৃত্তি এবং উদাহরণ, এখন এগুলো নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। অনেকে বলে থাকেন যে কারিকাগুলো মম্মটাচার্য লেখেননি বা মম্মট লিখেননি, কারিকাগুলো ভরতমুনির লেখা, তিনি ভরতমুনির থেকে নিয়েছেন, এবং বৃত্তি অংশটুকু শুধুমাত্র তার নিজস্ব। উদাহরণ তিনি নিজেই বলেছেন যে আমি বিভিন্ন জায়গা থেকে উদাহরণ সংগ্রহ করছি। তো এখানে আমরা যদি প্রথম থেকে দেখি, প্রায় 142টির মতো কারিকা আছে। বৃত্তি তো অসংখ্য বৃত্তি এখানে আছে, সমস্ত কারিকার অর্থ, তাই এইভাবে গণনা করা যায় না। আর উদাহরণ 600-র বেশি উদাহরণ আছে এই গ্রন্থে। তাহলে এখানে কারিকা, বৃত্তি এবং উদাহরণ, এই 3টে বিভাগে গ্রন্থের ভাগ করা হচ্ছে। এখানে কারিকা কার লেখা, বৃত্তি কার লেখা এবং উদাহরণ কার লেখা, এগুলো নিয়ে অনেক যদিও সংশয় আছে, তাও আমাদের জানতে হবে যে কারিকা এবং বৃত্তি দুটোই হচ্ছে মম্মটেরই লেখা। যদিও এই বিষয়ে অনেক বিমত আছে, দ্বিমত আছে, কিন্তু আমরা আলটিমেটলি স্বীকার করব যে কারিকা এবং বৃত্তি মম্মটাচার্যের লেখা। উদাহরণগুলো তিনি অন্যের থেকে নিয়ে এখানে শুধুমাত্র উদ্ধৃতি দিয়েছেন। এই যে গ্রন্থ কাব্য প্রকাশ, কাব্য প্রকাশের পরিচিতি অত্যন্ত বেশি ছিল সেই সময়ে। কাব্য প্রকাশ যখন রচনা করা হয়েছে, সেই সময় থেকে এখনো পর্যন্ত কাব্য প্রকাশ অত্যন্ত পরিচিত গ্রন্থ। 70টির থেকেও বেশি এর টিকা গ্রন্থ রচিত হয়েছে এই গ্রন্থের ওপরে। অনেকেই বলে থাকেন 70টি, অনেকেই বলে থাকেন 75টি, আবার অনেকে বলে থাকেন যে 80টির বেশি এখানে টিকা রয়েছে। এরকম শোনা যায় যে কাব্য প্রকাশস্য কৃতা গেহে গেহে টিকা, মানে বাড়িতে বাড়িতে কাব্য প্রকাশের টিকা আছে। এমনও শোনা যায় যে কাশ্মীরে কাব্য প্রকাশের বাড়িতে বাড়িতে টিকা পাওয়া যায়। তো এত পরিচিত গ্রন্থ ছিল কাব্য প্রকাশ। সর্বপ্রাচীন টিকা হচ্ছে মাণিক্যচন্দ্রের লেখা সংকেত টিকা। সংকেত নামক যে টিকা, সেটি হচ্ছে কাব্য প্রকাশের ওপর রচিত সবচেয়ে প্রাচীন টিকা। এগুলো আমাদের মনে রাখতে হবে। প্রায় 70টি বা 80টির বেশি টিকা কাব্য প্রকাশের ওপর রচিত হয়েছে অদ্যাবধি। এই হলো গ্রন্থের সামান্য পরিচয়। এরপর গ্রন্থকারের পরিচয় আমরা দেখব। গ্রন্থকার আমরা প্রত্যেকেই জানি যে গ্রন্থকার হচ্ছেন মম্মটাচার্য। মম্মটাচার্য নাম শুনেই, মম্মট নাম শুনেই আমরা বুঝতে পারছি যে তিনি ছিলেন কাশ্মীরের অধিবাসী। কাশ্মীর হচ্ছে তার দেশ। মম্মট, রুদ্রট, বজ্রট, কৈয়ট ইত্যাদি যে সমস্ত নামগুলো, এগুলো হচ্ছে কাশ্মীরীয় নাম, তাই কাশ্মীর হচ্ছে তার দেশ। পরবর্তীকালে তার অধ্যয়ন হয় কোথায়? বারাণসীতে এসে তিনি অধ্যয়ন করেন, কিন্তু কাশ্মীর হচ্ছে তার। হচ্ছে শব্দের যে সমস্ত বৃত্তিগুলো আছে তাদের বিষয়ে বিচার
করা আছে এই গ্রন্থে। এই দুটো হচ্ছে তার কৃতি, তার গ্রন্থ। তার বংশের পরিচয় যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে জৈয়ট হচ্ছে তার কৈয়ট এবং উব্বট, উব্বট বা উবটও বলা হয়ে থাকে। কৈয়টের নাম আপনারা শুনেছেন, মহাভাষ্যের টিকা লিখেছেন কৈয়ট। উব্বটও শুক্ল যজুর্বেদের ভাষ্যকার উব্বট প্রসিদ্ধ। এনারা দুজন কৈয়ট এবং উব্বট হচ্ছেন মম্মটাচার্যের ভাই, পিতা জৈয়ট। তার একটি উপাধি ছিল রাজানক। রাজানক তার হচ্ছে উপাধি। রাজানক শব্দের অর্থ হচ্ছে রাজার মতো, রাজার মতো সার্বভৌম। তার পাণ্ডিত্য দেখে, তার পাণ্ডিত্য, তার বিদ্বত্তা দেখে পরবর্তীকালে তাকে রাজানক নামে রাজানক উপাধিতে তাকে ভূষিত করা হয়, রাজানক বলে বলা হয়ে থাকে। এটাও প্রশ্নে অনেক সময় আসে যে রাজানক কার উপাধি। তাহলে গ্রন্থকার হচ্ছেন মম্মটাচার্য, তার দেশ হচ্ছে কাশ্মীর, কাল একাদশ শতক, কৃতি হচ্ছে কাব্যপ্রকাশ এবং শব্দ ব্যাপার বিচার। বংশ পরিচয় পিতা জৈয়ট, ভ্রাতা কৈয়ট এবং উব্বট। উপাধি ছিল কি? রাজানক। এইভাবে গ্রন্থের আমরা সামান্য পরিচয় দেখলাম। এরপরে আমরা গ্রন্থের যে বিষয় প্রথম উল্লাস আমরা আজকে পড়ব, সেই প্রথম উল্লাসে যে যে বিষয়গুলো আছে সেগুলো ক্রমানুসারে আমরা একে একে দেখে যাব। গ্রন্থারম্ভে, গ্রন্থের শুরুতে নির্বিঘ্ন পরিসমাপ্তির জন্য মঙ্গলাচরণ করা হয়। বলা হয় মঙ্গলাদিনী মঙ্গলমধ্যানি মঙ্গলান্তানি চ শাস্ত্রাণি প্রথন্তে বীর পুরুষানি চ ভবন্তি আয়ুষ্মৎ পুরুষানি, এরকম করে বলা হয়েছে। তো গ্রন্থের নির্বিঘ্ন পরিসমাপ্তির জন্য মঙ্গলাচরণ করা দরকার। এখানেও সেই পন্থা মেনে বা সেই নিয়ম মেনেই গ্রন্থকার মম্মটাচার্য মঙ্গলাচরণ করছেন। নিয়তিকৃত নিয়মরহিতাম হ্লাदैকময়ীম অনন্য পরতন্ত্রাম নবরসরুচিরাম निर्मितिम आदधति भारती कवेः जयति। नियतिकृत नियमरहितां ह्लादैकमयीं अनन्य परतंत्रां नवरसरुचिरां निर्मितिम आदधति भारती कवेः जयति। কে জয়লাভ করছে? কবেহে ভারতী জয়তি, কবির ভারতী বা কবি ভারতী জয়, এখানে জয়লাভ করছেন, তার গুণগান করা হচ্ছে। আচ্ছা, এর আগে কি বলা হয়েছে? নিয়তিকৃত নিয়মরহিতাম হ্লাदैकमयीं অনন্য পরতন্ত্রাম নবরসরুচিরাম নির্মিতিম। নির্মিতি শব্দের অর্থ হচ্ছে নির্মাণ বা সৃষ্টি। তার বিশেষণ পদ হচ্ছে এগুলো নিয়তিকৃত নিয়মরহিতাম হ্লাदैकमयीं অনন্য পরতন্ত্রাম এবং নবরসরুচিরাম, এগুলো হচ্ছে নির্মিতিমের বিশেষণ। তাই এখানে যদি আমরা অন্যয় দেখি তাহলে হবে নিয়তিকৃত নিয়মরহিতাম হ্লাदैकमयीं অনন্য পরতন্ত্রাম নবরসরুচিরাম নির্মিতিম আদধতি কবেহে ভারতী জয়তি। এইভাবে এখানে অন্যয় করা হয়েছে। অন্যয় মানে হচ্ছে পরস্পর পদের সম্বন্ধ, যে পদগুলোর সাথে যাদের সম্বন্ধ আছে। নিয়তিকৃত নিয়মরহিতামের সাথে হ্লাदैकमयীম অনন্য পরতন্ত্রাম নবরসরুচিরাম এবং নির্মিতিম। তাহলে নির্মিতি বা নির্মাণ বা সৃষ্টির উদাহরণ, বিশেষণ। এই ধরনের নির্মাণ করে আদধতি, আদধতি মানে হচ্ছে এরকম নির্মাণ করে, এরকম সৃষ্টি করে কবেহে ভারতী জয়তি, কবি ভারতী জয়লাভ করেন। কি ধরনের সৃষ্টি? বলা হচ্ছে নিয়তিকৃত নিয়মরহিতাম, নিয়তিকৃত নিয়মরহিতাম। আমরা জানি আমরা যে জগতে থাকি সেটা হচ্ছে ব্রহ্মার দ্বারা সৃষ্ট জগৎ। তাহলে ব্রহ্মার দ্বারা সৃষ্ট জগৎ একটা, সেখানে কি নিয়তিকৃত নিয়মরহিত থাকে। কি ধরনের নিয়ম? যেরকম সূর্যের উদয় হয় দিনের বেলা, চন্দ্রের উদয় হয় রাত্রিবেলা, এই ধরনের কিছু নির্দিষ্ট নিয়মের মধ্যে ব্রহ্মার দ্বারা সৃষ্ট যে জগৎ, সেই জগৎ কিছু নিয়মের দ্বারা লিমিটেড। নিয়তিকৃত নিয়মরহিতাম, নিয়তি শব্দের অর্থ অদৃষ্ট বা ব্রহ্মার কৃত, ব্রহ্মার দ্বারা সৃষ্ট যে জগৎ, সেই জগতে কি নিয়মরহিতাম, সেই জগৎ কিছু নিয়মের মধ্যে যুক্ত। কিন্তু কাব্য জগৎ কি ধরনের? কাব্য জগৎ নিয়ম রহিত। এই যে ব্রহ্মার দ্বারা সৃষ্ট জগতে যে সমস্ত নিয়মগুলো আছে,
সেই নিয়ম কাব্য জগতে নেই। দেখুন এখানে ব্রহ্মার দ্বারা সৃষ্ট যে জগৎ এবং কাব্য জগতের মধ্যে পরস্পর তুলনা করা হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে? নিয়তিকৃত নিয়মরহিতাম। ব্রহ্মা সৃষ্টি, ব্রহ্মার যে সৃষ্টি সেটা কি ধরনের, সেখানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু ব্রহ্মা সৃষ্টির যে নিয়ম, ব্রহ্মার যে সৃষ্টি সেই নিয়মের বহির্ভূত এই কাব্য জগৎ। তাহলে নিয়তিকৃত নিয়ম রহিতামের অর্থ হচ্ছে এমন জগৎ যেখানে কোনো নিয়ম নেই, নিয়ম রহিতাম, নিয়মহীনাম, আর কি হ্লাদৈকময়ীম, যেখানে শুধুমাত্র আনন্দই আছে। হ্লাদহ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, তাহলে হ্লাদহ এক এব, একমাত্র শুধু আনন্দই আছে। ব্রহ্মার সৃষ্ট যে জগৎ সেখানে দুঃখ, কষ্ট, মোহ এগুলো সবই আছে। জগতের আমরা জানি যে সুখ দুঃখ মোহ স্বভাবা, সুখ দুঃখ এবং মোহ স্বভাবযুক্ত হচ্ছে জগৎ। কিন্তু এই যে কাব্য জগৎ বা কাব্য সৃষ্টি সেখানে শুধুমাত্র সুখেই আছে, আনন্দই থাকে। তাই হ্লাদৈকময়ীম, কি ধরনের নির্মাণ? যেখানে শুধুমাত্র আনন্দই থাকে। অনন্য পরতন্ত্রাম, অনন্য পরতন্ত্রাম এর অর্থ হচ্ছে ন অন্য পরতন্ত্রাম, মানে যেটা পরাধীন নয়, যেটা যে সৃষ্টি, বোঝা গিয়েছে? তাহলে হ্লাদৈকময়ীম, যেখানে শুধুমাত্র আনন্দই বিদ্যমান। অনন্য পরতন্ত্রাম, যেখানে পরতন্ত্র বা পরাধীনতা নেই, এমন নির্মাণ। আর কি নবরস রুচিরাম, যে 9টি রস আছে সেই 9টি রসের দ্বারা শৃঙ্গার, করুণা, হাস্য ইত্যাদি যে সমস্ত রসগুলো আছে এই নবরসের দ্বারা কি রুচিরাম, রুচির শব্দের অর্থ হচ্ছে মনোহর, মনোজ্ঞ। তাহলে এই নবরসের দ্বারা মনোজ্ঞ যে নির্মাণ, সেই নির্মাণ করে নির্মিতিম আদধতি, এই ধরনের নির্মাণ করে কবে হে ভারতী, কবির ভারতী। কবি ভারতী বলতে এখানে কবির বাক, কবির বাক্য, কবির বচনকে বোঝানো হচ্ছে, বা কবির বচনের যে অধিষ্ঠাত্রী যিনি দেবতা সেই সরস্বতীকে বোঝানো হচ্ছে। সরস্বতী আমাদের কাব্য জগতের অধিষ্ঠাত্রী, বাক জগতের অধিষ্ঠাত্রী। তাহলে কাব্য জগতে কি কি হয়? সেখানে ব্রহ্মার দ্বারা যে সৃষ্ট নিয়ম সেই ধরনের নিয়ম থাকে না, শুধুমাত্র আনন্দই বিদ্যমান, যেখানে অন্যের অধীনতা থাকে না, পরাধীনতা থাকে না। আর যেখানে নবরসের দ্বারা যেটা মনোজ্ঞ, মনোহর, সুন্দর, সেই ধরনের নির্মাণ করে কবির ভারতী জয়লাভ করুন, বা কবির ভারতীকে আমি নমস্কার করছি। জয়লাভ করুন বা করেন, এখানে নমস্কার করছি এরকম অর্থ বোঝা যাচ্ছে। কে নমস্কার করছেন? না মম্মটাচার্য, প্রকৃত গ্রন্থকার যিনি। এখানে দেখুন কি করা হচ্ছে, এখানে ব্রহ্মার দ্বারা সৃষ্ট যে জগৎ এবং কাব্য জগৎ দুটোর প্যারালালি এখানে পার্থক্য দেখানো হচ্ছে। ব্রহ্মার দ্বারা সৃষ্ট যে জগৎ সেখানে কিছু নিয়ম থাকে। ব্রহ্মার দ্বারা সৃষ্ট জগৎ নিয়মের বাইরে যেতে পারে না। দিনের বেলায় সূর্যের দেখা যায় সূর্যকে, রাত্রিবেলা চন্দ্রকে দেখা যায়, কিন্তু এখানে সেরকম নয়। এখানে নিয়ম, এই যে নিয়তির দ্বারা কৃত, নিয়তির দ্বারা বিহিত যে নিয়ম, সেই নিয়মের রাহিত্য এখানে আছে, নিয়মের অভাব এখানে দেখা যায়। আর কি হ্লাদৈকময়ীম, যেখানে শুধুমাত্র আনন্দই বিদ্যমান, দুঃখ কষ্ট যেখানে থাকে না। অনন্য পরতন্ত্রাম, যেখানে অন্যের বশবর্তী বা অন্যের ওপর অধীন থাকতে হয় না। তাই তো বলা হয় অপারে কাব্য সংসারে কবিরেকঃ প্রজাপতি, যথাস্मै রোচতে বিশ্বম তথেদম পরিবর্ততে। এই অপার কাব্য সংসারে কবিরেকঃ প্রজাপতি, কবিই প্রজাপতি, কবিই ব্রহ্মা। যথাস্मै রোচতে বিশ্বম, যেমন ভাবে তার এই বিশ্বকে তিনি দেখতে চান, তথেদম পরিবর্ততে, তেমন ভাবে তিনি কবির ইচ্ছা অনুসারে তিনি পরিবর্তন করতে পারেন। তাহলে অনন্য পরতন্ত্রাম, এখানে অন্যের অধীন নয়। এখানে ব্রহ্মার সৃষ্ট যে জগৎ সেখানে কি থাকে, নিমিত্ত কারণ থাকে, সহকারী কারণ থাকে, সমবায় কারণ থাকে, অসমবায় কারণ থাকে। কিন্তু এখানে কোনো এই সমবায়ী অসমবায়ী নিমিত্ত কারণ কিচ্ছু থাকে না। কবি যেটা চান সেভাবেই তিনি কাব্য রচনা করতে পারেন, কাব্য
জগতে এই ধরনের বিশেষতা আছে ব্রহ্মার সৃষ্ট জগতের থেকে। তো এই ধরনের আরেকটা কি এখানে বলা হয়েছে, নবরসরুচিরাম। দেখুন আমাদের যে জগৎ মধুর আম্ল কটু কষায় লবণ ইত্যাদি যে সমস্ত রসগুলো আছে, এই রসের আস্বাদ প্রত্যেকের কাছে কিন্তু আলাদা আলাদা ভাবে হয়। কেউ কি করেন, কারো কাছে মধুর রসের আস্বাদ ভালো লাগে, কেউ পছন্দ করেন, কারো কাছে আবার এই মধুর রসের আস্বাদ ভালো লাগে না। তাহলে এখানে আমাদের কি দেখা যায়, দ্বিমত দেখা যায়। কিন্তু কাব্য জগৎ যে আছে সেখানে যে রসগুলো আছে প্রত্যেকটা রসেই মনোজ্ঞ, প্রত্যেকটা রসেই মনোহর, প্রত্যেকটা রসেই আনন্দ উৎপাদন করে, প্রত্যেকটা রসেই আমাদের আমরা পছন্দ করি। যেরকম বলা হয় না যে করুণ রসের ক্ষেত্রে দেখবেন, করুণ রসের কোথাও প্রতিফলন হলে সেক্ষেত্রে আমরা আনন্দে আমাদের চোখের থেকে জল বেরিয়ে পড়ে, তাই তো আনন্দ অশ্রু নির্গত হয়। বলা হয়েছে করুণাদাবপি রসে জায়তে ইয়ৎ পরম সুখম সচেতসাম অনুভবঃ প্রমাণম তত্র কেবলম। যারা সহৃদয় তাদের অনুভবেই সেখানে প্রমাণ যে করুণাদি যে রস আছে সেখানেও আনন্দ প্রাপ্তিই হয়ে থাকে। তাহলে এই যে 9টি রস আছে, এই 9টি রসের দ্বারা মনোজ্ঞ যে নির্মাণ, যে নির্মিতি, সেই ধরনের নির্মাণ বা সৃষ্টি করে কবি ভারতী জয়লাভ করেন। তাকে আমি নমস্কার করছি, সেই কবি ভারতী, কবির যে বাক বা বাকের অধিষ্ঠাত্রী যে দেবতা সরস্বতী, তাকে আমি নমস্কার করছি। এখানে প্রশ্ন হতে পারে যে এই মঙ্গলাচরণে কার মঙ্গলাচরণ এখানে করা হয়েছে, তাহলে উত্তর হবে কবি ভারতী বা সরস্বতী। এরপরে আমরা চলে যাব কাব্য প্রয়োজন, কাব্যের যে প্রয়োজন সেটা আমরা দেখব। অত্যন্ত প্রসিদ্ধ বিষয় কাব্যের প্রয়োজন। মম্মটাচার্য বলেছেন, কাব্যম যশসে অর্থকৃতে ব্যবহার বিদে শিবে তরক্ষতয়ে সদ্যঃ পরনিবৃতয়ে কান্তা সম্মিততয়া উপদেশয়ুজে। এরকম ভাবে কাব্যের তিনি 6টি প্রয়োজন বলেছেন। কি কি? কাব্যম যশসে অর্থকৃতে ব্যবহার বিদে শিবে তরক্ষতয়ে সদ্যঃ পরনিবৃতয়ে কান্তা সম্মিততয়া উপদেশয়ুজে। এই 6টি হচ্ছে কাব্যের প্রয়োজন। কি কি? প্রথমে বলেছেন যশসে, যশসে এখানে চতুর্থী আছে, তাহলে যশসে মানে হচ্ছে যশ প্রাপ্তির জন্য। আর কি? অর্থকৃতে, অর্থকৃতে অর্থ প্রাপ্তির জন্য। কাব্য রচনা করলে আমরা অর্থ প্রাপ্তিও সেখান থেকে হয়ে থাকে, যশ প্রাপ্তিও হয়ে থাকে। যশ মানে নাম, খ্যাতি। ব্যবহার বিদে, ব্যবহার মানে হচ্ছে আচার ব্যবহার, সেই ব্যবহার জ্ঞানও হয়ে থাকে। শিবে তরক্ষতয়ে, শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ বা মঙ্গল, সেই শিবে তরক্ষতয়ে, শিব শব্দের অর্থ বললাম কি? কল্যাণ। শিবে তর মানে হচ্ছে কল্যাণ ভিন্ন, মঙ্গল ভিন্ন অমঙ্গল, অমঙ্গলের নাশের জন্য। শিবে তরক্ষতয়ে, শিবে তর মানে হচ্ছে অমঙ্গল, অমঙ্গলের নাশের জন্য। শিবে তরক্ষতয়ে মানে হচ্ছে অমঙ্গল নাশের জন্য কাব্য। সদ্যঃ পরনিবৃতয়ে, সদ্যঃ পরনিবৃতয়ে, সদ্যঃ শব্দের অর্থ হচ্ছে তৎক্ষণ, মানে সেই সময়ে, যখনই কাব্য বলা হলো বা কাব্য রচনা করা হলো তার পরবর্তী সময়ে। পরনিবৃতয়ে মানে হচ্ছে পরমানন্দ প্রাপ্তির জন্য। কাব্য শুনে বা কাব্য রচনা করে তৎক্ষণাৎ পরমানন্দ প্রাপ্তি হয়, সেই পরমানন্দ প্রাপ্তির জন্য। আর কি? কান্তা সম্মিততয়া উপদেশয়ুজে। কান্তা সম্মিততয়া মানে হচ্ছে, কান্তা শব্দের অর্থ আমরা জানি, কান্তা মানে হচ্ছে কামিনী বা স্ত্রী, সেই কান্তা সম্মিততয়া উপদেশয়ুজে মানে হচ্ছে কান্তার সমান উপদেশ প্রাপ্তির জন্য। তাহলে এই 6টি হচ্ছে কাব্যের প্রয়োজন। কি কি? যশসে, যশ প্রাপ্তির জন্য, তার মানে কাব্য রচনা করলে যশ প্রাপ্তি হয়ে থাকে। আর কি হয়? অর্থকৃতে, অর্থ প্রাপ্তি হয়ে থাকে। ব্যবহার বিদে, ব্যবহার, আচার ব্যবহার ইত্যাদি জানা যায়। শিবে তরক্ষতয়ে, শিবে তর মানে হচ্ছে অমঙ্গল, সেই অমঙ্গলের নাশ হয়ে থাকে। সদ্যঃ পরনিবৃতয়ে, তৎক্ষণাৎ পরমানন্দ প্রাপ্তি হয়, রসানন্দের প্রাপ্তি হয়।
কান্তা সম্মিততয়া উপদেশয়ুজে। কান্তা সম্মিততয়া উপদেশয়ুজে মানে হচ্ছে কান্তার মতো সহজ সরল ভাবে উপদেশ প্রদান করে কাব্য। এই সমস্তগুলো হচ্ছে কাব্যের প্রয়োজন। কটা প্রয়োজন তাহলে কাব্যের? ছটা। যশসে, অর্থকৃতে, ব্যবহারবিদে, শিবেতরক্ষতয়ে, সদ্যঃ পরনির্বৃতয়ে, কান্তা সম্মিততয়া উপদেশয়ুজে। এই ছটা হচ্ছে কাব্যের প্রয়োজন। এটা অনেকবার প্রশ্ন এসেছে, কাব্যের প্রয়োজন কটা। এরপরে আমরা ডিটেলসে দেখব কিভাবে কাব্যের প্রয়োজনগুলো সাধিত হচ্ছে। ওখানে মম্মটাচার্য বৃত্তিতে তার বলছেন, এক একটা উদাহরণ দিচ্ছেন। যশসে, যশসে মানে যশ প্রাপ্তির জন্য। যশসে শব্দের অর্থ হচ্ছে যশ প্রাপ্তির জন্য। সেখানে তিনি বলছেন কালিদাসাদিনাম ইব যশঃ। কালিদাসাদিনাম ইব যশঃ মানে কালিদাস যেরকম কাব্য রচনা করে যশ বা খ্যাতি প্রাপ্ত করেছেন, কাব্য রচনা করলে এই রূপ খ্যাতি বা যশ প্রাপ্ত করা যায়। বোঝা গিয়েছে? তাহলে যশসে অর্থ হচ্ছে যশ প্রাপ্তির জন্য। উদাহরণ রূপে তিনি বলছেন কালিদাসাদিনাম ইব যশঃ। কালিদাস প্রভৃতি কবিরা যেরকম যশ প্রাপ্তি করেছেন, একইভাবে যশ প্রাপ্তি করা যায়, খ্যাতি প্রাপ্তি করা যায়, কীর্তি প্রাপ্তি হয়। এরপর তিনি বলছেন অর্থকৃতে। অর্থকৃতে মানে হচ্ছে অর্থের অর্থের আগম হয়। অর্থের আগম কিভাবে হয়? না কাব্য রচনা করলে, কাব্য রচনা করলে বা কাব্য পাঠ করলেও হয়ে থাকে। তাহলে অর্থকৃতে উদাহরণ হিসেবে তিনি বলছেন শ্রীহর্ষাদেহে ধাবকাদিনাম ইব ধনম। শ্রীহর্ষাদেহে ধাবকাদিনাম ইব ধনম। যেরকম আপনারা জানেন শ্রীহর্ষের লেখা একটি নাটক হচ্ছে রত্নাবলী। অ্যাকচুয়ালি ওই নাটকটি লিখেছেন ধাবক নামক একজন কবি। ধাবক নামক একজন কবি এই শ্রীহর্ষ নাটিকা লিখেছেন। এই নাটকটি লিখে তিনি অনেক টাকা পয়সা রোজগার করেছেন, অনেক টাকা পয়সা পেয়েছেন। তাই মম্মটাচার্য এখানে বলেছেন শ্রীহর্ষা দেহে ধাবকাদিনাম ইব ধনম। যেরকম শ্রীহর্ষাদির নামে রত্নাবলী যে নাটকটি, সেটি লিখে ধাবক প্রভৃতি যে কবি বা নাট্যকার আছেন তারা প্রভূত ধন প্রাপ্ত করেছেন, টাকা পয়সা প্রাপ্ত তাদের হয়েছে। একইভাবে কাব্য রচনা করলে অর্থের প্রাপ্তি হয়ে থাকে। এরপরে কি বলা হচ্ছে? ব্যবহারবিদে। ব্যবহারবিদের অর্থ হচ্ছে ব্যবহার জ্ঞানের জন্য। ব্যবহার, আচার ব্যবহার। আচার ব্যবহারও জানা যায় কাব্য শ্রবণ করলে বা কাব্য পড়লে। কিভাবে বলা হচ্ছে? রাজাদিগত উচিতাচার পরিজ্ঞানম। রাজাদিগত উচিতাচার পরিজ্ঞানম। রাজা, সচিব, গুরু, মুনি প্রভৃতিতে যে ধরনের উচিত আচার বলা হয়েছে বা উচিত আচার দেখানো হয়েছে, সেই সমস্ত উচিত যে আচারগুলো আছে, ব্যবহারগুলো আছে, সেই ব্যবহারগুলো আমরা কি করতে পারি? আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। তো কাব্যের প্রয়োজন এখানেও আছে। ব্যবহারবিদে, ব্যবহার, আচার ব্যবহার জানার জন্যও কাব্যের অধ্যয়ন বা রচনা করা দরকার। রাজা, সচিব, গুরু, অমাত্য, মুনি প্রভৃতিতে যে ধরনের সমুচিত আচার বা ব্যবহার দেখানো হয়েছে, সেই ব্যবহারগুলো দেখে আমরা যাতে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, সেগুলো এখান থেকে শোনা যায়, বোঝা যায়। আর কি বলা হচ্ছে? তাহলে ব্যবহার জ্ঞান হয়ে গেল। এরপরে বলা হচ্ছে শিবে তরক্ষতয়ে। শিবে তর এর অর্থ হচ্ছে মঙ্গল। শিব শব্দের অর্থ কি বললাম? মঙ্গল। তদিতর অমঙ্গল। তস্য ক্ষতয়ে নাশায়। মঙ্গল, মঙ্গল ভিন্ন অমঙ্গল, সেই অমঙ্গলের নাশের জন্যও কাব্য। তাহলে কাব্যের আরেকটা প্রয়োজন কি হচ্ছে? অমঙ্গলের নাশ। কিভাবে এখানে বলা হচ্ছে আদিত্যা দেহে ময়ূরাদিনামিব অনর্থ নিবারণম। আদিত্যা দেহে ময়ূরাদিনামিব অনর্থ নিবারণম। দেখুন, ময়ূর নামে একজন কবি ছিলেন, তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন। সেই কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার পর তিনি কি করেন? 100 শ্লোক লিখে সূর্যের স্তুতি পরক একটি গ্রন্থের রচনা করেন।
আদিত্যের সূর্যের স্তুতিপরক একটি গ্রন্থ রচনা করেন কে? ময়ূর ভট্ট নামে একজন কবি। এবং তিনি কুষ্ঠ রোগ থেকে সেরে ওঠেন। এটাকেই বলা হচ্ছে শিবে তারক্ষতয়ে। শিবে তারক্ষতয়ে মানে অমঙ্গলের নাশের জন্য। অমঙ্গল কি? ওই যে তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন, ওটা হচ্ছে অমঙ্গল। সেই অমঙ্গলের নাশ কিভাবে হচ্ছে? তিনি কাব্য রচনা করছেন, ওই যে 100 শ্লোকে লিখিত তার যে সূর্য স্তুতিপরক যে গ্রন্থ, সেই সূর্য স্তুতিপরক গ্রন্থ রচনা করে, কাব্য রচনা করে অমঙ্গলের নাশ করছেন তিনি। অমঙ্গল বলতে তার কুষ্ঠ রোগকে তিনি নাশ করছেন। তাই শিবে তরক্ষতয়ে মানে হচ্ছে অমঙ্গলের নাশের জন্য। উদাহরণ হিসেবে বলছেন কাব্য প্রকাশকার মম্মটাচার্য যে আদিত্যের সূর্যের স্তুতি করে ময়ূর ভট্ট নামক কবি 100 শ্লোকে লিখিত তার যে গ্রন্থ, সেই গ্রন্থ রচনা করে কুষ্ঠ রোগ থেকে তিনি সেরে ওঠেন। এটাই হচ্ছে অমঙ্গলের নাশ। এরপরে কি বলা হচ্ছে? সদ্যঃ পরনির্বৃতয়ে। সদ্যঃ পরনির্বৃতয়ে। দেখুন এখানে বৃত্তিকার কি বলছেন? সকল প্রয়োজন মৌলিভূতম সমানন্তরমেব রসাস্বাদন সমুদ্ভূতম বিগলিত বেদ্যান্তরম আনন্দম, এরকম ভাবে তিনি ব্যাখ্যা করেছেন। এখানে সমস্ত যে প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলোর মধ্যে প্রধান প্রয়োজন হচ্ছে আনন্দ প্রাপ্তি। কাব্যের প্রধান প্রয়োজন হচ্ছে আনন্দ প্রাপ্তি। বলা হয় কাব্যের দুটোই প্রয়োজন, একটা হচ্ছে বোধ মানে জ্ঞান, আর একটা হচ্ছে মোদহ। বোধহ মোদহ। বোধ মানে হচ্ছে জ্ঞান প্রাপ্তি করা, আর একটা বলা হচ্ছে মোদহ। মোদহ মানে আনন্দ। যেরকম আপনারা ধন্যালোক বলে একটি গ্রন্থ আছে, সেখানেও গ্রন্থকার বলছেন সহৃদয়ানাম মানসি আনন্দঃ লভতাম প্রতিষ্ঠাম। সহৃদয় যারা, তাদের মনে আনন্দ যেন প্রতিষ্ঠা লাভ করে। আনন্দ মানে আনন্দ বর্ধন, আবার আনন্দ মানে রসানন্দ। রসানন্দ যেন প্রতিষ্ঠিত হয়। তাহলে সদ্যঃ পরনির্বৃতয়ে এর অর্থ হচ্ছে কাব্য পাঠের অনন্তর, কাব্য পাঠের পরেই তৎক্ষণাৎ যাতে আমাদের আনন্দ প্রাপ্তি হয়। আনন্দ প্রাপ্তি যদি না হয়ে থাকে, তাহলে কাব্য পাঠে বা কাব্য রচনাতে আমাদের উৎসাহ থাকবে না। তাই এটাই হচ্ছে মোদহ বা আনন্দহ বা সদ্যঃ পরনির্বৃত্তি হচ্ছে কাব্যের প্রধান প্রয়োজন, মুখ্য প্রয়োজন। আবার কি বলা হচ্ছে? কান্তা সম্মিততয়া উপদেশ ইউজে। কান্তার মতো, কামিনীর মতো, স্ত্রীর মতো উপদেশ প্রদান করে, তাই আমাদের কাব্য পড়া উচিত। যেরকম কি হয়, গুরু প্রভৃতি গুরুজনদের অধীন হয়েও কান্তা বা স্ত্রী কি করেন? নিজের চাতুর্যের দ্বারা, কটাক্ষ বিক্ষেপ ইত্যাদির দ্বারা কি করেন? অত্যন্ত সরলভাবে, সরসভাবে যে কঠিন বিষয় সেগুলো আমাদেরকে বুঝিয়ে দেন। তাই বলা হচ্ছে কান্তা সম্মিততয়া উপদেশ ইউজে। কান্তার মতো সহজভাবে, সরলভাবে যাতে উপদেশ দেওয়া হয়, তাই কাব্যের অধ্যয়ন করা দরকার বা কাব্য রচনা করা দরকার। বলা হয় বেদঃ প্রভু সম্মিতঃ। বেদ হচ্ছে প্রভুর মতো উপদেশ দেয় আমাদের। প্রভু যেরকম ভৃত্যদেরকে উপদেশ করেন, সেই রকম বেদের উপদেশ হচ্ছে প্রভু সম্মিতঃ। পুরাণম মিত্র সম্মিতম। পুরাণ হচ্ছে মিত্রের মতো, এরকম করলে এরকম হবে, এরকম যদি না করা হয় তাহলে এরকম হবে। এইভাবে পুরাণ মিত্রের মতো উপদেশ দিয়ে থাকে। আর কাব্য কান্তার মতো উপদেশ দেয়, অত্যন্ত সহজভাবে, সরলভাবে, সাবলীলভাবে, মনোহর রূপে উপদেশ প্রদান করে কান্তা, কামিনী বা স্ত্রী। তাই কান্তার মতো, কান্তা সম্মিত যাতে উপদেশ প্রদান করা যায়, তাই কাব্যের এটাও একটা প্রয়োজন। কান্তা সম্মিততয়া উপদেশ ইউজে। কান্তা ইব সরসতা আপাদনেন অভিমুখীকৃত্য রামাদিবৎ প্রবর্তিতব্যম না রাবণাদিবৎ ইতি উপদেশ জ্ঞানায়। রামের মতো হওয়া উচিত, রামের মতো করা উচিত, আর না রাবণাদিমত, রাবণের মতো আচার ব্যবহার হওয়া উচিত নয় ইত্যাদি। কান্তা স্ত্রী অত্যন্ত সহজ সরল সাবলীল ভাবে যেরকম আমাদের বোঝান, কাব্যও কিন্তু এভাবেই বুঝিয়ে থাকে। তাই এটাও কাব্যের একটা প্রয়োজন। কান্তা সম্মিততয়া উপদেশ ইউজে। এই ছটি হলো
কাব্যের প্রয়োজন। প্রধান হচ্ছে সদ্য পরনিবৃত্তয়ে বা আনন্দ প্রাপ্তি হচ্ছে প্রধান কারণ। এইভাবে কাব্যের প্রয়োজন এখানে বলা হলো। এরপরে আমরা কাব্যের কারণে চলে যাব। কাব্যের কারণ কি এই বিষয়ে বলা হচ্ছে কি, শক্তি নিপুণতা লোকশাস্ত্র কাব্যাদ্যবেক্ষণাৎ কাব্যজ্ঞ শিক্ষাভ্যাসঃ ইতি হেতুঃ তদুদ্ভবে। কাব্যের তিনটি এখানে কারণ বলা হচ্ছে, দেখুন আলাদা আলাদা ভাবে, তিনটি কারণ নয়, একটাই কারণ, কিন্তু ওই একটা কারণের তিনটি এখানে অংশ আছে। কি কি? শক্তি একটা অংশ, আর একটা হচ্ছে নিপুণতা, আর একটা হচ্ছে অভ্যাসঃ। শক্তি নিপুণতা অভ্যাসঃ, এই তিনটি সমুদিতভাবে কাব্যের উদ্ভবে বা কাব্যের সমুল্লাসে কারণ বলা হয়। শক্তি মানে হচ্ছে এক ধরনের সংস্কার, যাকে আমরা প্রতিভা শব্দের দ্বারা বুঝিয়ে থাকি। তাহলে শক্তি মানে হচ্ছে কবিত্ব বীজরূপ সংস্কার বিশেষ, যে প্রত্যেকের মধ্যে এটা থাকতে পারে না। প্রতিভা সকলের মধ্যে থাকে না, কাব্য রচনার জন্য প্রতিভারও দরকার, শক্তিও দরকার। আর কি বলা হচ্ছে? নিপুণতা। নিপুণতা কিভাবে হয়? লোক শাস্ত্র কাব্যাদি অবেক্ষণাৎ। লোক শাস্ত্র কাব্যাদি অবেক্ষণাৎ, লোক শাস্ত্র এবং কাব্যের অবেক্ষণাৎ। অবেক্ষণাৎ মানে হচ্ছে বিমর্শের দ্বারা, বিচারের দ্বারা। কি কি বিচার করলে নিপুণতা উৎপন্ন হয় বা নৈপুণ্যতা আসে? লোক, লোক মানে হচ্ছে লোকবৃত্ত। শাস্ত্র মানে হচ্ছে আমরা জানি ব্যাকরণ, যে সমস্ত শাস্ত্রগুলো আছে, ব্যাকরণ অভিধান কোশ কলা চতুর্বর্গ গজতুর্বর্গ, এরকম অনেকগুলো শাস্ত্রের কথা বলা হয়েছে। সেই সমস্ত কাব্যগুলোর দ্বারা লোকে লোকবৃত্ত, যেগুলো লোকে যে সমস্ত বৃত্তান্ত বলা হয়েছে সেগুলোর দ্বারা, আর কি কাব্যের দ্বারা, কাব্যাদ্যবেক্ষণাৎ। কাব্য কি? কাব্য মানে হচ্ছে মহাকবি সম্বন্ধী যে সমস্ত বিষয়গুলো, তার মানে রামায়ণ, মহাভারত, রঘুবংশ ইত্যাদি, এগুলো বারবার দেখে পড়ে বিচার করে আমাদের নিপুণতা আসে। এগুলো পড়ার পরেই কাব্যের রচনাতে আমাদের প্রবৃত্তি আসে এবং আমরা ব্যুৎপত্তি লাভ করি। তাহলে কি বলা হচ্ছে? নিপুণতা কিভাবে হয়? লোক শাস্ত্র কাব্যাদি অবেক্ষণাৎ, লোকবৃত্ত, লোকবৃত্তান্ত যেগুলো আছে সেগুলো দেখে, কাব্য কাব্য যেগুলো আছে মহাকবি সম্বন্ধে রামায়ণ মহাভারত আদি, সেগুলো দেখে পড়াশোনা করে সেগুলোর বিচার বিমর্শ করে, আর কি শাস্ত্রের অধ্যয়ন বিচার বিমর্শ করে নিপুণতা বা নৈপুণ্য বা ব্যুৎপত্তি তৈরি হয়। এই শক্তি এবং নিপুণতা হলো। আর কি বলা হচ্ছে? কাব্যজ্ঞ শিক্ষাভ্যাসঃ, অভ্যাসও দরকার, প্র্যাকটিস দরকার। কি ধরনের অভ্যাস বলা হচ্ছে? কাব্যজ্ঞ শিক্ষায়া অভ্যাসঃ। কাব্যজ্ঞ শব্দের অর্থ আমাদের জানতে হবে। কাব্যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে কাব্যম কর্তুম বিচারয়িতুম চ ये জানন্তি, তার মানে কাব্য রচনা করতে যিনি জানেন বা কাব্যের গুণাগুণ বিচার করতে যিনি জানেন তাকে বলা হচ্ছে কাব্যজ্ঞ। তার মানে যে কাব্য রচিত হয়েছে সেটা সৎকাব্য নাকি অসৎ, সেখানে সবকিছু ঠিক আছে নাকি কিছু দোষও আছে, ভুল ত্রুটি আছে ইত্যাদি, যিনি গুণাগুণ বিচার করতে জানেন সহৃদয়ে, তাকেও এখানে কাব্যজ্ঞ শব্দের দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে কাব্যজ্ঞ মানে হচ্ছে কবি এবং সহৃদয়। কাব্যজ্ঞ শিক্ষায়া অভ্যাসঃ, তাদের উপদেশের দ্বারা, কবি এবং সহৃদয়ের উপদেশের দ্বারা, কারণে যোজনে চ মানে কাব্য রচনাতে এবং যোজনে, যদি কোথাও ভুল থাকে তাহলে ভুল ত্রুটি ঠিক করাতে, পৌন পুণ্যেন প্রবৃত্তি, বারবার যে প্রবৃত্তি অনুশীলন, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে অভ্যাস। এই শক্তি, নিপুণতা এবং অভ্যাস, এই তিনটি সমুদিত রূপে কাব্যের কারণ হয়। কি কি? শক্তি, শক্তি মানে হচ্ছে প্রতিভা বিশেষ, সংস্কার বিশেষ, যাকে আমরা প্রতিভা বলে থাকি। প্রত্যেকের মধ্যে এটা থাকে না, সংস্কার বিশেষ থাকলেই তার কবি হওয়া সহজ। আর কি? নিপুণতা, নৈপুণ্য, ব্যুৎপত্তি। ব্যুৎপত্তি কিভাবে আসে? এই যে লোকবৃত্ত, লোকচরিত্র, লোকবৃত্তান্ত যে সমস্ত আছে সেগুলো দেখে, শাস্ত্র কাব্যাদির অধ্যয়ন করে, পঠন পাঠন করে নৈপুণ্যতা বা ব্যুৎপত্তি উৎপন্ন হয়।
আর কি? অভ্যাস। অভ্যাস বলতে এখানে কিভাবে হচ্ছে? কাব্যজ্ঞ শিক্ষায়া, কাব্য রচনা করতে যিনি জানেন বা কাব্যের গুণাগুণ বিচার করতে জানেন, তার শিক্ষার দ্বারা, তার শিক্ষার দ্বারা অভ্যাস এখানে বলা হচ্ছে। অভ্যাস মানে অনুশীলন বা প্রবৃত্তি, বারবার প্রবৃত্তি, এখানে অভ্যাস শব্দের দ্বারা বোঝানো হচ্ছে। এই তিনটি, তার মানে শক্তি, নিপুণতা এবং অভ্যাস, ইতি হেতুহু। দেখুন, হেতুহু এই যে পদটা আছে, এক বচনের ব্যবহার করা হয়েছে। যদি তিনটি আলাদা আলাদা হতো তাহলে কি হতো? হেতবহ বলা হতো। তাহলে শক্তিহি, নিপুণতা, অভ্যাসহ, এই তিনটি সমুদিত রূপে একসাথে কাব্যের কারণ হয়, কাব্যের হেতু। ব্যস্তভাবে আলাদা আলাদা ভাবে কিন্তু কারণ নয়, তিনটি আলাদা কারণ নয়, তিনটি সমুদিতভাবে কাব্যের কারণ। একটাই কারণ, শক্তি, নিপুণতা এবং অভ্যাস। তদুদ্ভবে, তদুদ্ভবে মানে হচ্ছে কাব্যস্য উদ্ভবে, কাব্যের উদ্ভবে। উদ্ভব মানে হচ্ছে সৃষ্টিতে, কাব্যের উৎপত্তিতে এবং সমুল্লাসে, কাব্যের উৎপত্তিতে এবং সমুল্লাসে, এই তিনটি হচ্ছে কারণ। বোঝা গিয়েছে? সমুদিত রূপে এখানে শক্তি, নিপুণতা এবং অভ্যাস হচ্ছে কারণ। এখানে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যেরকম তৃণারণী মণির ন্যায় আছে, একটা তৃণ, অরণি এবং মণি, মণি তিনটে আলাদা আলাদা ভাবে দাহের প্রতি কারণ হয় বা আগুন জ্বালাতে সাহায্য করে। তৃণ আলাদাভাবে, মণি আলাদাভাবে এবং অরণি আলাদাভাবে। এগুলো ব্যস্তভাবে অগ্নির সৃষ্টিতে বা অগ্নির উৎপাদনে কারণ হয়। কিন্তু দণ্ড, চক্র এবং চিবর তিনটি সমুদিতভাবে কি হয়? ঘটের উৎপত্তির কারণ। এখানে দণ্ড, চক্র, চিবর যে ন্যায় আছে, দণ্ড, চক্র এবং চিবর, তাদের দ্বারা যেরকম সমুদিতভাবে ঘটের উৎপত্তি হয়, এখানে শক্তি, নিপুণতা এবং অভ্যাসের দ্বারা সমুদিতভাবে কাব্যের উৎপত্তি বা সমুল্লাস হয়ে থাকে। তাহলে এখানে দণ্ডচক্র চিবর ন্যায়ের দ্বারা কাব্যের উৎপত্তি বোঝানো হয়েছে, তৃণারণী মণির ন্যায়ের দ্বারা বোঝানো হয়নি। মনে থাকবে, এটা প্রশ্নে অনেকবার এসেছে যে কি ন্যায়ের এখানে ব্যবহার করা হয়েছে, দণ্ডচক্র চিবর। এইভাবে কাব্যের কারণ সম্পর্কে এখানে বলা হলো। দেখুন, এখানে কবিত্ব বীজরূপ যে সংস্কার বিশেষ যদি বলা হয়, এটা যদি না থাকে তাহলে কাব্যের উৎপত্তি হয় না, বা যদি কোনো ক্রমে কাব্যের উৎপত্তি হয়েও থাকে তাহলে সেই কাব্য বেশি দূর পর্যন্ত তার বিস্তৃতি বা বিস্তার বা তার নাম খ্যাতি এত হয় না। গ্রন্থকার লিখছেন, প্রসৃতম বা উপহাসনীয়ম ভবেত, মানে যদি কাব্যের কোনো ক্রমে উৎপত্তি হয়েও থাকে তাহলে সে যথার্থ কাব্য সেটা হয়ে থাকে না। সেই কাব্য রচনা করে আলটিমেটলি কবি উপহাসেরই পাত্র হয়ে থাকেন, অন্য কিছু হয় না। এইভাবে কাব্যের এখানে কারণ বোঝানো হলো যে তৃণারণী মণির ন্যায়ের দ্বারা এখানে কাব্যের কারণ বলা হচ্ছে না, কিন্তু দণ্ডচক্র চিবরের ন্যায়ের দ্বারা এখানে কাব্যের উৎপত্তিতে বা কাব্যের সমুল্লাসে কারণ বলা হচ্ছে শক্তি, নিপুণতা এবং অভ্যাস। শক্তি শব্দকে অন্যান্য জায়গায় দেখবেন প্রতিভা শব্দের দ্বারা বোঝানো হয়েছে, নিপুণতা শব্দকে ব্যুৎপত্তি শব্দের দ্বারা বোঝানো হয়েছে। অনেকেই যারা অন্যান্য আলংকারিক আছেন তারা বিভিন্ন শব্দের দ্বারা এই শব্দগুলোকে বলেছেন। অনেক জায়গাতে প্রতিভানম আছে, তো অনেকে আবার শক্তি, নিপুণতা এবং অভ্যাস, এই তিনটে যে আলাদা আলাদা ভাবে বলা হয়েছে এখানে, অনেকে এর থেকে বেশি মেনেছেন, কাব্যের কারণের জন্য আরো কিছু লাগবে বা তিনটেও লাগবে না, একটা থাকলেই হবে, এরকমও নানা মত আছে এই বিষয়ে। সেই বিষয়ে আমি আর যাচ্ছি না। এখানে আমাদের মনে রাখতে হবে কাব্যের কারণ হচ্ছে একটাই, শক্তি, নিপুণতা এবং অভ্যাস, তিনটে সমুদিতভাবে হেতু। তার জন্য হেতু শব্দের পরে এখানে এক বচনের ব্যবহার করা হয়েছে, ইতি হেতুহু তদুদ্ভবে, তার কাব্যের উদ্ভবে বা সমুল্লাসে হেতু। এরপরে আমরা চলে যাব কাব্যের স্বরূপ। আমাদের কাব্যপ্রকাশ যে গ্রন্থ আছে, সেই কাব্যপ্রকাশ গ্রন্থের যে কাব্যের লক্ষণ বলা হয়েছে বা কাব্যের স্বরূপ, গ্রন্থকার বলছেন তদ আদর্শৌ শব্দার্থৌ সগুণৌ অনলঙ্কৃতি পুনঃক্বাপি। তদ আদর্শৌ, দেখুন এখানে
ভেঙে ভেঙে যদি আমি বলি তাহলে হবে তদ আদশৌ শব্দার্থৌ সগুণৌ অনলঙ্কৃতি পুনঃক্বাপি। এখানে আমাদের কি দেখতে হবে, শব্দার্থৌ সহিতৌ কাব্যম, একেবারে ভামহত থেকে শুরু করে রমণীয়ার্থ প্রতিপাদক শব্দ কাব্যম, জগন্নাথান্ত যে কাব্যের লক্ষণ বলা হয়েছে, এইভাবে অনেক কাব্যের লক্ষণ বিভিন্ন আলংকারিকরা বলেছেন। ভামহ শুরু করেছেন শব্দার্থৌ সহিতৌ কাব্যম, শব্দ এবং অর্থ সহিত ভাবে যুগল কাব্য হয়। তারপরে একদম শেষে যে কাব্য লক্ষণ বলেছেন জগন্নাথ, পণ্ডিতরাজ জগন্নাথ রমণীয়ার্থ প্রতিপাদক শব্দ কাব্যম, শব্দকে তিনি শুধুমাত্র কাব্য বলেছেন। তো এখানে গ্রন্থকার মম্মটাচার্য বলছেন শব্দার্থৌ কাব্যম, শব্দার্থ মানে শব্দ এবং অর্থ, শব্দ এবং অর্থ সহিত, শব্দার্থ একসাথে কাব্য, শুধুমাত্র শব্দই কাব্য নয়, আবার অর্থই কাব্য নয়, শব্দ এবং অর্থ দুটোই সমুদিতভাবে কাব্য। এই শব্দার্থ কি ধরনের হতে হবে, তদ আদশৌ, আদশৌ মানে দোষ রহিত, দোষ রহিত যে শব্দ এবং অর্থ। আর কি সগুণৌ মানে গুণযুক্ত, সগুণৌ বলতে গুণযুক্ত, যেখানে গুণ আছে, মাধুর্য, ওজ, প্রসাদ ইত্যাদি যে সমস্ত গুণগুলো আছে সেই গুণগুলোর দ্বারা যুক্ত। আর কি অনলঙ্কৃতি পুনঃক্বাপি, এবং অলঙ্কার যুক্ত। দেখুন অনলঙ্কৃতি পুনঃক্বাপি এই অংশটা আমাদের বুঝতে হবে। এখানে অনলঙ্কৃতি এর অর্থ হচ্ছে, এটাও শব্দার্থের বিশেষণ, শব্দার্থ এই অংশের বিশেষণ হচ্ছে কি কি, আদশৌ, সগুণৌ, অনলঙ্কৃতি, এগুলো হচ্ছে শব্দার্থের বিশেষণ। তাহলে কি কি হতে হবে, শব্দার্থ দোষ রহিত হতে হবে, সগুণৌ গুণযুক্ত হতে হবে, এবং অনলঙ্কৃতি পুনঃক্বাপি মানে অলঙ্কার যুক্ত হতে হবে। এই বিষয়ে কি বলা হচ্ছে যে অনলঙ্কৃতি পুনঃক্বাপি, কোথাও কোথাও যদি স্পষ্টভাবে অলঙ্কারের প্রতীতি নাও থাকে তাও সেটা কাব্য, তার কাব্যত্বহানি হয় না। তাহলে কাব্যের লক্ষণ এখানে বলা হচ্ছে কি, তদ আদশৌ, তার মানে যে যেখানে শব্দার্থ দোষ রহিত, মানে দোষ রহিত, শ্রুতি দুষ্টার্থ ইত্যাদি যে সমস্ত দোষগুলো আছে, কাব্য দোষ বা রসদোষ ইত্যাদি যে সমস্ত দোষগুলো আছে, সেই সমস্ত দোষ রহিত হবে। আর কি হবে, মাধুর্য গুণ, মাধুর্য ওজ ইত্যাদি যে সমস্ত গুণগুলো আছে সেই গুণের দ্বারা যুক্ত হবে। উপমা অনুপ্রাসাদী যে সমস্ত অলঙ্কার আছে সেই অলঙ্কার যুক্ত হবে। এই অলঙ্কার গুণ এবং দোষ রহিত যে শব্দার্থ, সেই শব্দার্থকে আমরা কি বলছি, কাব্যম, শব্দার্থ কাব্যম। তাহলে কাব্যের লক্ষণ এখানে কি বলা হচ্ছে, শব্দার্থ কাব্যম। কি ধরনের শব্দার্থ, দোষরহিত, সগুণ, অনলঙ্কৃতি মানে কোথাও কোথাও অলঙ্কার যুক্ত, যদি অলঙ্কার না থাকে মানে স্পষ্টভাবে অলঙ্কারের প্রতীতি না হয়, সেই সমস্ত ক্ষেত্রেও কাব্য আমরা তাকে বলে থাকছি। তৎ মানে হচ্ছে কাব্যম, তৎ কাব্যম কীদৃশম, আদশৌ দোষরহিত, দোষরহিত, সগুণৌ গুণযুক্ত, গুণযুক্ত, অনলঙ্কৃতি পুনঃক্বাপি মানে সর্বত্র সালঙ্কার, যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে অলঙ্কার যুক্ত, ক্বচিৎ অনলঙ্কৃতি, কোথাও কোথাও অলঙ্কার যদি না থাকে, স্পষ্টভাবে অলঙ্কারকে যদি না বোঝায়, তাহলে সেই অনলঙ্কার যে স্থলগুলোতে আছে সেগুলো হচ্ছে কাব্যের লক্ষণ। বোঝা গিয়েছে? তাহলে তদ আদশৌ শব্দার্থৌ সগুণৌ অনলঙ্কৃতি পুনঃক্বাপি, এইভাবে কাব্যের লক্ষণে তিনি কি বললেন, শব্দ এবং অর্থ কাব্য, এবং শব্দার্থে বিশেষণ রূপে তিনি কয়েকটা শব্দ আবার দিয়েছেন। দোষ রহিত হতে হবে, গুণযুক্ত হতে হবে, অলঙ্কার যুক্ত হতে হবে, কিন্তু অলঙ্কার হতেই হবে যুক্ত এমন নয়, যদি কোথাও কোথাও অলঙ্কার নাও থাকে তাও কোনো অসুবিধে নেই। যেরকম একটা উদাহরণ দিয়েছেন, यक्कौमारहरः स एवैवरः ता एव चैत्रक्षपाः तेचोन्मिलितमालती सुरभयः प्रौढाः कदम्बानिलाः सा चैवास्मि तथापि तत्र सुरतव्यापारलीलाविधौ रेवारोधसी वेतसी तरुतले चेतः समुत्कण्ठते। এখানে এখানে দেখুন, এখানে স্পষ্টভাবে কোনো অলঙ্কার নেই, ঠিক আছে, এখানে শৃঙ্গার রসকে বোঝানো হয়েছে, এখানে স্পষ্টভাবে অলঙ্কার নেই। যেহেতু
এখানে শৃঙ্গার রসের প্রাধান্য আছে, তাই অলংকারের এখানে অলংকার স্বীকার করা হয় না। তাই এই স্থলটা হচ্ছে অলংকারহীন স্থল বা অলংকার স্পষ্টভাবে বোঝা যায়নি। এই শ্লোকের যদি আমরা অর্থ দেখি তাহলে এরকম আছে, ইহা কৌমার হরহ, মানে যিনি কুমারাবস্থার যিনি হরণ করেছেন, স এবহি বরহ, তিনিই হচ্ছেন বর, তাকেই বর রূপে পেয়েছি এখন। তা এব চৈত্র ক্ষপাহা, এখনের যে সময় সেটা হচ্ছে সেই চৈত্র মাসের রাত্রিই এখন চলছে। তেচ উন্মিলিত মালতী সুরভয়, সেই মালতী পুষ্পের যে সুরভি সুগন্ধ সেগুলো চারিদিকে প্রকাশিত হচ্ছে। প্রৌঢ়াহা কদম্বা নীলাহা, কদম্ব পুষ্পের দ্বারা যে সুরভিত বায়ু, সেই বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু বইছে। সা চৈবাস্মি, সেই আমিও কিন্তু সেই পূর্বে যে ছিলাম সেই আছি। তথাপি, তাহলেও তত্র সুরত ব্যাপার লীলা বিধৌ রেবা রোধসি বেতসি তরুতলে, সেই নর্মদা নদীর তীরেই আছে। আবার কি বেতসি তরুতলে, বেতস লতা মণ্ডপের যে নিচের অংশ, সেখানে সেই নিচের অংশেই আমরা দুজন বসে আছি। যে নায়ক নায়িকার কথা এখানে বলা হচ্ছে, আমরা দুজনেই বসে আছি, কিন্তু কি তথাপি তত্র সুরত ব্যাপার লীলা বিধৌ, ওই যে রতিক ক্রীড়া বা সুরত ব্যাপার চলছে, তার যে ক্রীড়া, সেখানে কি চেতঃ সমুৎকণ্ঠতে, চেতঃ সমুৎকণ্ঠতে মানে মনে উৎকণ্ঠা উৎপন্ন হচ্ছে। আগের মতো আর আনন্দ প্রাপ্তি হচ্ছে না। আগে ওই অবস্থাতে ওই সিচুয়েশনে যেরকম আমরা আনন্দ প্রাপ্ত করেছিলাম, সেই আনন্দ প্রাপ্তি আমাদের হচ্ছে না। চেতঃ সমুৎকণ্ঠতে, এইভাবে এখানে শৃঙ্গার রস দেখানো হয়েছে। শৃঙ্গার রসের প্রাধান্যের জন্য অলংকার স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে না, তাই অলংকারের অভাব সত্ত্বেও এটা কাব্য। এর আগে আপনারা দেখেছেন যে অনলঙ্কৃতি পুনঃক্বাপি যে বলা হয়েছে, তার মানে সব জায়গাতে অলংকার যুক্ত, কিন্তু যদি কোথাও অলংকার না থাকে সেক্ষেত্রেও কাব্য হবে। অলংকারের অভাব স্থল হচ্ছে এটা। ইহ কৌমার হরহ স এবহি বরহ, এইভাবে যে স্থল দেখানো হয়েছে, এখানে রসের প্রাধান্যের জন্য অলংকার স্বীকার করা হয়নি, তাই এটা হচ্ছে অলংকারের অভাব এখানে দেখানো হয়েছে। অলংকারের অভাব, স্পষ্টভাবে অলংকার দেখা যাচ্ছে না, তা সত্ত্বেও এর কাব্যত্বহানি হচ্ছে না, মানে অলংকার না থাকলে কাব্য হবে না এরকম বলা হচ্ছে না। ক্বচিৎ স্ফুটালঙ্কার বিরহেপি না কাব্যত্ব হানিহি, কাব্যত্বের হানি বা কাব্যত্বের নাশ হয় না। এইভাবে তিনি কাব্যের লক্ষণ বলেছেন। তদ আদশৌ সগুণৌ তদ আদশৌ শব্দার্থৌ সগুণৌ অনলঙ্কৃতি পুনঃক্বাপি। এরপর তিনি কাব্যের বিভাগ করেছেন। কাব্যের বিভাগ করেছেন বলতে, কাব্য আমরা জানি যে কাব্যের বিভাগ অনেকভাবে হয়ে থাকে, যেরকম উত্তম কাব্য, মধ্যম কাব্য এবং অধম কাব্য। উত্তম কাব্য, মধ্যম কাব্য এবং অধম কাব্য। এখানে গ্রন্থকার উত্তম, মধ্যম এবং অধম ভেদে তিনটি ভাগ করেছেন। একটা হচ্ছে উত্তম কাব্য, আর একটা হচ্ছে মধ্যম কাব্য, আর একটা হচ্ছে অধম কাব্য বা অবর, যেটাকে অবর শব্দের দ্বারা তিনি এখানে উল্লেখ করেছেন। আবার অনেকেই উত্তম উত্তম বলেছেন, অনেকেই আবার উত্তম এবং মধ্যম কাব্য বলেছেন। উত্তম উত্তম যেরকম বলে থাকেন, রসগঙ্গাধরের যে লেখক জগন্নাথ, তিনি বলেছেন উত্তম উত্তম চারটি ভাগ করেছেন। এখানে কাব্যের বিভাগ আমরা দেখব উত্তম, মধ্যম এবং অধম বা অবর কাব্য। উত্তম কাব্য কাকে বলা হয়? দেখুন, তিনটি অর্থ আছে আমরা জানি, বাচ্যার্থ, লক্ষ্যার্থ এবং হচ্ছে ব্যঙ্গ্যার্থ। কাব্যের বিভাগে আমাদের প্রধান যে বিষয় দুটো, সেগুলো হচ্ছে বাচ্যার্থ এবং ব্যঙ্গ্যার্থ। যেখানে বাচ্যার্থ থেকে ব্যঙ্গ্যার্থ অধিক চমৎকারী হয়, মানে উৎকৃষ্ট হয়, বাচ্যার্থের অপেক্ষায় ব্যঙ্গ্যার্থ উৎকৃষ্ট হয়, সেখানে উত্তম কাব্য। সেই স্থলগুলোকে আমরা বলবো উত্তম কাব্য। গ্রন্থকার কি বলছেন? ইদম উত্তমম অতিশয়িনী ব্যঙ্গে
वाच्यात् ध्वनिः बुधैः कथितः इदम् उत्तमम् अतिशयिनी व्यङ्ग्ये वाच्यात् ध्वनिः बुधैः कथितः बुधैः ध्वनिः कथितः বুধ শব্দের অর্থ হচ্ছে পণ্ডিত আলংকারিক বা বৈয়াকরণ এখানে ধরা হয়েছে। তাহলে এখানে উত্তম কারা বলে থাকেন, ধ্বনিকাব্য কাকে বলে থাকেন পণ্ডিতেরা? ইদম উত্তমম অতিশয়িনী ব্যঙ্গে বাচ্যাদ অতিশয়িনী ব্যঙ্গে। বাচ্যাদ মানে হচ্ছে বাচ্য অর্থ থেকে ব্যঙ্গার্থ যদি অতিশয় হয়, অতিশয় মানে হচ্ছে অধিক চমৎকার হয়, উৎকৃষ্ট যদি হয়, বাচ্যার্থের অপেক্ষায় ব্যঙ্গার্থ যদি অত্যধিক মনোরম হয় বা অধিক উৎকৃষ্ট হয়, চমৎকার হয়, চমৎকারী হয়, তাহলে সেই ধরনের কাব্যকে আমরা বলবো উত্তম কাব্য। কি বলছেন গ্রন্থকার? ইদম উত্তমম অতিশয়িনী ব্যঙ্গে বাচ্যাধ্বনিঃ বুধৈঃ কথিতঃ। এই হচ্ছে উত্তম কাব্য, মানে যেখানে বাচ্যার্থ থেকে ব্যঙ্গার্থ অধিক চমৎকার, সেখানে আমাদের ধরতে হবে উত্তম কাব্য। উদাহরণ হিসেবে দিয়েছেন নিঃশেষ চ্যুতচন্দনম স্তনতটম নির্মৃষ্ট রাগোধরো নেত্রে দূরমনঞ্জনে পুলকিতা তন্বী তবেয়ম তনুঃ মিথ্যাবাদিনী দূতি বান্ধব জনস্য আজ্ঞাত পীড়াগমে ওয়াপিম স্নাতুম ইতো গতাসি ন পুনস্তস্য অধমস্য আন্তিকম। দেখুন এখানে এই যে নিঃশেষ চ্যুতচন্দনম স্তনতটম নির্মৃষ্ট রাগোধরো ইত্যাদি যে কাব্য আছে বা এই যে শ্লোকটা আছে, এটা হচ্ছে উত্তম কাব্যের লক্ষণ। যদি অর্থ মনে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো, যদি না মনে রাখা যায় তাহলে আমাদের মনে রাখতে হবে যে নিঃশেষ চ্যুতচন্দনম ইত্যাদি যে কাব্য আছে বা যে শ্লোক আছে, সেই শ্লোকটা হচ্ছে উত্তম কাব্যের লক্ষণ। সেখানে কি হয়েছে, বাচ্যার্থের বাচ্যার্থ যে সেই বাচ্যার্থ থেকে ব্যঙ্গার্থ অধিক চমৎকারী, তাই বলা হচ্ছে উত্তম কাব্য। এখন সময় আমাদের কাছে কম আছে, তার জন্য আমি যে শ্লোকটা আছে সেটার ডিটেলসে আমি বলছি না, শুধুমাত্র তার কেন উত্তম কাব্য বলা হচ্ছে সেটাই বলে দিচ্ছি। কেননা এই কাব্যে বাচ্যার্থ থেকে ব্যঙ্গার্থ অধিক চমৎকারী বা বেশি উৎকৃষ্ট, তাই একে বলা হচ্ছে উত্তম কাব্য। দ্বিতীয় ভাগ বা দ্বিতীয় কাব্যের বিভাগ বলা হচ্ছে মধ্যম কাব্য। মধ্যম কাব্য হচ্ছে অতাদৃশী গুণীভূত ব্যঙ্গ্যম ব্যঙ্গ্যেতু মধ্যমম। অতাদৃশী গুণীভূত ব্যঙ্গ্যম ব্যঙ্গ্যেতু মধ্যমম। অতাদৃশী শব্দের অর্থ হচ্ছে বাচ্যাদ অনতিশায়িনী। অতাদৃশী মানে হচ্ছে বাচ্যাদ অনতিশায়িনী, বাচ্য থেকে যেখানে ব্যঙ্গার্থ বাচ্যার্থের সমান চমৎকার, বা বাচ্যার্থ এবং ব্যঙ্গার্থ যেখানে সমান সমান, বা বাচ্যার্থ থেকে ব্যঙ্গার্থ কম চমৎকার বা কম উৎকৃষ্ট, তাকে আমরা মধ্যম কাব্য বলছি এই মম্মটাচার্যের উক্তি অনুসারে। অতাদৃশী গুণীভূত ব্যঙ্গ্যম ব্যঙ্গ্যেতু মধ্যমম। বাচ্য থেকে যেখানে কম চমৎকার বা বাচ্যের সমান চমৎকার বিশিষ্ট যে কাব্য, তাকে বলা হচ্ছে মধ্যম কাব্য। যেরকম গ্রাম তরুণম তরুণ্যাহ নববঞ্জুল মঞ্জরি সনাথকরম পশ্যন্ত্যা ভবতি মুহুঃ মলিনা নিতরাম মুখচ্ছায়া। এই যে গ্রাম তরুণম তরুণ্যা ইত্যাদি যে শ্লোক আছে, কাব্য আছে, সেখানে মধ্যম কাব্য হয়েছে। কেননা বাচ্যার্থ ব্যঙ্গার্থের সমান চমৎকারকারী, সমান সমান উৎকৃষ্টতা, বা ব্যঙ্গার্থ থেকে বাচ্যার্থ থেকে ব্যঙ্গার্থ কম চমৎকার, সেখানে উৎকর্ষতা কম আছে, তাই তাকে বলা হচ্ছে মধ্যম কাব্য। উদাহরণ কি, গ্রাম তরুণম তরুণ্যা ইত্যাদি। আগেরটা কি ছিল, নিঃশেষ চ্যুতচন্দনম স্তনতটম, উত্তম কাব্যের লক্ষণ। মধ্যম কাব্যের লক্ষণ হচ্ছে উদাহরণ হচ্ছে গ্রাম তরুণম তরুণ্যাহ। আজকে আমাদের সময় এত বেশি নেই কারণে আমি ডিটেলসে বলছি না। এরপর তৃতীয় তিনি ভাগ করছেন অবরম। অবরম মানে হচ্ছে অধম কাব্য। অধম কাব্য বলা হচ্ছে যেখানে ব্যঙ্গার্থ নেই, ব্যঙ্গার্থের প্রতীতি নেই, ব্যঙ্গার্থ প্রতীতি নেই, শব্দ চিত্রম বাচ্য চিত্রম ত্বব্যঙ্গ্যম ত্ববরম স্মৃতম।
শব্দচিত্র, বাচ্যচিত্র, যেখানে অব্যঙ্গ মানে ব্যঙ্গ, ব্যঙ্গ যে অর্থ সেই ব্যঙ্গার্থ নেই, সেই ব্যঙ্গার্থহীন শব্দ বৈচিত্র্যযুক্ত বা অর্থ বৈচিত্র্যযুক্ত যে কাব্য, তাকে আমরা অধম কাব্য বলেছি। অধম কাব্য, অধম শব্দটা গ্রন্থকার এখানে প্রয়োগ করতে চাননি, তাই তিনি অবরম, অবর শব্দের দ্বারা এখানে অধম কাব্যকে বুঝিয়েছেন। অধম মানে এখানে খারাপ বা এরকম কিছু নেই। অধম বা অবর শব্দের এখানে অর্থ হচ্ছে ব্যঙ্গার্থ রহিত। তাহলে ব্যঙ্গার্থ যেখানে বাচ্চার্থের থেকে বেশি চমৎকার সেখানে উত্তম কাব্য, বাচ্চার্থের সমান চমৎকার বা সমান যেখানে গুরুত্ব সেখানে মধ্যম কাব্য, বা তার থেকে কম হলে মধ্যম কাব্য, যেখানে ব্যঙ্গার্থের প্রতীতি নেই সেখানে অবর কাব্য বা অধম কাব্য বলা হয়েছে। এই অবরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শব্দচিত্রের দিক থেকে, আরেকটা হচ্ছে বাচ্যচিত্রের বা অর্থ বৈচিত্র্যের দিক থেকে বলা হয়েছে। শব্দ বৈচিত্র্যের দিক থেকে যেরকম স্বচ্ছন্দোচ্ছলা দচ্ছকচ্ছ কুহর ছাতে তরাম্বুচ্ছটা মূর্ছন মোহ মহর্ষি হর্ষবিহিত স্নানান্হি কাহ্নায় বহ ভিদ্যাদুদ্যদুদার দর্দুরদরি দীর্ঘা দরিদ্রদ্রুম দ্রোহদ্রেক মহোর্মিমে দুরমদা মন্দাকিনী মন্দতাম। এই যে শব্দের বৈচিত্র্য আছে দেখুন, এই শব্দ বৈচিত্র্য দেখে আমাদের মনে রাখতে হবে যে শব্দচিত্রের অবর কাব্য হচ্ছে স্বচ্ছন্দোচ্ছলা দচ্ছকচ্ছ কুহর। শুধুমাত্র প্রথম অংশটা মনে রাখলেই হবে। এখান থেকে প্রশ্ন এরকমই আসে, হয়তো উদাহরণ দেওয়া থাকবে যে স্বচ্ছন্দোচ্ছলা এই যে কাব্য আছে বা এই যে শ্লোকটা আছে এটা কি ধরনের কাব্য, উত্তম কাব্য, মধ্যম কাব্য না অধম কাব্য। এটি হচ্ছে শব্দ বৈচিত্র্যের দিক থেকে অধম কাব্য। আর অর্থ বৈচিত্র্যের দৃষ্টিতে অধম কাব্য হচ্ছে বিনির্গতম মানদমাত্ম মন্দিরাৎ ভবত্যুপসৃত্য যদৃচ্ছয়াপিয়ম, এরকম একটি শ্লোক আছে। এখানে অর্থ বৈচিত্র্যযুক্ত অধম কাব্য দেখানো হয়েছে। এখান থেকে উদাহরণ মাত্রই আসে, যদি অর্থ না বোঝা যায় তাও কোনো অসুবিধা নেই, শ্লোকগুলো যদি মনে নাও থাকে তাও কোনো প্রবলেম নেই। কিরকম প্রশ্ন আছে যে উত্তম কাব্যের লক্ষণ বা উত্তম কাব্যের উদাহরণ কি, মধ্যম কাব্যের লক্ষণ বা মধ্যম কাব্যের উদাহরণ কি, অধম কাব্যের লক্ষণ বা অধম কাব্যের উদাহরণ কি, সেখানে আপনাদেরকে শুধুমাত্র শ্লোকগুলোর যে প্রথম পাদগুলো আছে এগুলো মনে রাখলেই হবে। এই হচ্ছে প্রথম যে আমাদের উল্লাস আছে, সেই প্রথম উল্লাসের বিষয় কাব্যের গ্রন্থের মঙ্গলাচরণ, কাব্যের প্রয়োজন, কাব্যের কারণ, কাব্যের স্বরূপ ইত্যাদি। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ কৃষ্ণগোপাল পাত্র মহাশয়কে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে স্যারকে করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে স্যারকে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা বলো, বাপ্পা রাজবংশী বলো। বাপ্পা রাজবংশী, একটা না দুটো, যে হ্যাঁ, একটা হচ্ছে কাব্যে রসই কিন্তু মোহাম্মদ কাব্যে রসের কোনো কথা উল্লেখ করলেন না, এটা একটা সংশয় আছে। আর একটা সংশয় আছে, কাব্যের লক্ষণে যে বিশেষণগুলো প্রয়োগ করেছে সবগুলোই পুংলিঙ্গ, শুধুমাত্র অনলঙ্কৃতিহি এটা স্ত্রীলিঙ্গ কেন প্রয়োগ করলো, এই দুটো সংশয় আছে। হ্যাঁ, প্রথম অংশটা প্রশ্নটা বলুন। প্রথম প্রশ্ন ছিল কাব্যে রসই প্রধান কিন্তু লক্ষণে রসের কোনো কথা উল্লেখ করা হয়। হ্যাঁ, এগুলো দেখুন, কাব্যের যে লক্ষণ সেখানে বিভিন্নভাবে কাব্যের লক্ষণ বলা হয়েছে। যেরকম কাব্যে কেউ প্রধান হচ্ছে রস, কিন্তু এখানে রসের উল্লেখ না করেও এই যে দোষ, গুণ এবং অলংকার এগুলো হচ্ছে রসকেই প্রতিফলিত করে, এগুলো রসকে বিশেষিত করে বা রসকে প্রতিফলিত করে, এগুলোর দ্বারা প্রতিফলিত হয় বা বিশেষিত হয় রস, এবং সেই রস
আবার কাকে বিশেষিত করে? কাব্যকে বিশেষিত করে। তো দোষ গুণ অলংকারের দ্বারা কাব্য রসকেই এখানে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন ছিল কাব্যের লক্ষণে যে বিশেষণগুলো দেওয়া ছিল, তদাদোষ, শব্দার্থ, সগুণ, এগুলো সবই পুংলিঙ্গ ছিল, শুধুমাত্র হ্যাঁ, একটা স্ত্রীলিঙ্গ ছিল, অনলঙ্কৃতি। তো ওটা স্ত্রীলিঙ্গ কেন হলো? সবগুলো পুংলিঙ্গ করতে পারতো, এটাই আমার ডাউট। হ্যাঁ, দেখুন এই বিষয়ে অনেক ধরনের বিচার আছে, কিন্তু আমার যেটা একটা মনে পড়ছে যে বলা হয় তো যে অপারে কাব্য সংসারে কবিরেকঃ প্রজাপতি। তো এখানে গ্রন্থকার নিজে মনে করেছেন যে অলঙ্কৃতি, অলঙ্কৃতি মানে অলঙ্কারকেই বোঝানো হচ্ছে। অলঙ্কৃতি বা অলঙ্কার দুটো শব্দের দ্বারা একই অর্থকেই প্রকাশ করা হয়েছে, কিন্তু তিনি স্ত্রীত্বের দ্বারা প্রকাশ করতে চেয়েছেন। এখানে কবির বা গ্রন্থকারের স্বাতন্ত্র্য আছে। ধন্যবাদ। বাকি এই বিষয়ে আপনি তো অনেক কাজ করেছেন, আপনি এই বিষয়ে আরো জানবেন। স্যার, আপনার যদি কিছু জানা থাকে উত্তর বলতে পারেন। বাপ্পা রাজবংশী স্যার। আমি যেটা জানি যেটা হচ্ছে গিয়ে ওই যে রসের প্রয়োগ কেন করলো না, আমি যেটুকুনি জানি যে গুণের উল্লেখ করেছে, সগুণ গুণা রসনিষ্ঠা, হ্যাঁ, সেজন্য গুণের উল্লেখ করে রসের কথা অ্যাকচুয়ালি বলা হয়ে গেল, এটুকুনি আমি জানতাম। হ্যাঁ, জানতে চাইছিলাম আরো যদি কিছু আমি এটা জানতে পারি, সেজন্য হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেনটা ওটাই। করছিলাম। এগুলো রস, রস অলংকার এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, সরি রস নয়, গুণ এবং অলংকার এগুলো হচ্ছে রসকেই প্রতিফলিত করে, ওটাই বলা হচ্ছে। এটা দেখুন, আপনি যে বিষয়টা বললেন এটা দেখবেন সাহিত্য দর্পণে আছে। হ্যাঁ, সাহিত্য দর্পণকার যখন কাব্য প্রকাশের এই বিষয়টা যখন খণ্ডন করছেন, তখন সগুণৌ নাহি প্রাণীমন্ত দেশাহ ইতি বক্তব্যে শৌর্যাদি মন্ত ইতি, এরকম ভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তো সেখানে রসের দ্বারা, সরি গুণের দ্বারা রসকে বলেছেন দোষ, গুণ বা অলংকারের দ্বারা রসকে বোঝানো হচ্ছে। রস আবার কাব্যকে প্রকাশিত করছে। এরকমই আমি আমাদের স্যারেদের কাছ থেকে শুনেছি। আর কারো কিছু প্রশ্ন আছে? স্যার, হ্যাঁ, বলো। বলছি সৎ কাব্য এবং অসৎ কাব্য বলতে কি বোঝেন? সৎ কাব্য এবং অসৎ কাব্য, দেখুন সৎ মানে হচ্ছে এখানে আহ ওই যে বলা হলো না যে সদসৎ বিচার, কাব্য ঠিক হয়েছে কিনা এই ধরনের যে বিচার। অ্যাকচুয়ালি সৎ কাব্য অসৎ কাব্য তার তো কোনো লক্ষণ এরকম বলা হয়নি, বা এই কাব্যটা অসৎ এরকম কিছু বলা হয়নি। যেখানে দোষ, সরি দোষ নয়, গুণ অলংকার ইত্যাদির দ্বারা সমন্বিত যে কাব্য, এগুলো হচ্ছে সৎ কাব্য।